সেখানে হিমশিম খাচ্ছে। তারপরেও যখন বাংলাদেশে মার্চের 8 তারিখে প্রথম যখন ধরা পড়লো, তারপরে থেকে আমাদের 26 তারিখ থেকে প্রথম যে লকডাউনটা করলো, সেইখানে 25 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী যখন বক্তব্য দিল যে বা তার আগেও ঘোষণা হলো সরকার থেকে যে পাবলিক এবং প্রাইভেট সেক্টরগুলা বন্ধ থাকবে, কল কারখানা চলবে। এইটা একটা ছোঁয়াচে মরণ ব্যাধি, এইটা কোনো স্বাভাবিক বিষয় না যেটাতে এই ফ্যাক্টরির ওয়ার্কাররা কাজ করতেই হবে আর অন্যরা ঘরে বসে থাকতে হবে। আর এখানে শ্রম ঘন একটা শিল্প, সেইখানেও কিন্তু সেই সময় আমার প্রশ্ন, এই যে খোলা রাখার সিদ্ধান্ত যখন থেকে হলো বা খোলা রাখা হচ্ছে, আমরা তো শ্রমিকদের সেই অর্থে সোচ্চার দেখছি না কোথাও, না বা শ্রমিক নেতাদেরও সোচ্চার দেখছি সেটা জানি না, কিন্তু বিজিএমই যেহেতু আমাদের সাথে কাজ করি বিজিএমির সাথে, সেইখানে প্রচুর কথা বলার জায়গা অবস্থানটা। তো যেটা হয়েছে যে সেই দিন যখন ওই ঘোষণাটা দেওয়ার পরে 26শে মার্চ ছিল জাতীয় ছুটি এবং তারপরের দিন ছিল শুক্রবার, 28 তারিখে কিন্তু ওয়ার্কাররা এসে প্রতিবাদ এবং তারা কিন্তু তাদের উপরে অন্যায় হচ্ছে এই জন্য যখন তারা প্রতিবাদ করছে, সংগ্রাম করছে, কোনো জায়গায় ভাঙচুর হয়েছে, তারপরে কিন্তু মালিকরা চাপের মুখে পড়ে বাধ্য হয়েছে আবার 4 তারিখ পর্যন্ত ছুটি ঘোষণা করার। এর মধ্যে ইতিমধ্যেই কিন্তু গভর্নমেন্ট আবার একটা ঘোষণা দিছে ছুটির। তখনও গার্মেন্টসে যেহেতু 5 তারিখে তাদের ফ্যাক্টরি খুলবে, বেতন দিবে, আপনারা দেখছেন যে পায়ে হেঁটে 200-250 মাইল হেঁটে কিন্তু তারা ঢাকা শহরে আসছে। যেটা আমার 71-এ জন্ম হয়নি, কিন্তু আমি যেটা দেখেছিলাম যে বঙ্গবন্ধু ডাক দিছিল যার হাতে যা আছে সেটা নিয়ে বেরিয়ে পড়েন, এবং মানুষ বেঁচে থাকার জন্য কিন্তু তারা এইভাবে গেছে। তো আজকের যে চিত্রটা বাংলাদেশের, এই শ্রমিকরা পায়ে হেঁটে 2 দিন নাগাদ, এটা মিডিয়াতে আমরা যারা সোশ্যাল টুইটার ফেসবুক ইউজ করি সবাই যখন সমালোচনা করছি, সেই রাতের বেলা কিন্তু বিজিএমির প্রেসিডেন্ট ঘোষণা দিল গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ রাখার আহ্বান জানাচ্ছি। আবার সরকার থেকে এখানে সুনির্দিষ্ট কোনো বিষয় না। আমার কথা হলো যে বিজিএমই একটা ব্যক্তি মালিকানা সংগঠন, রাষ্ট্র মানুষকে খেতে দিতে পারে, রাষ্ট্র সবকিছু নিশ্চিত করতে হয়। লেবার ডিপার্টমেন্ট কি সিদ্ধান্ত নিছে, আজকে করোনা ভাইরাসে কয়জন আক্রান্ত হচ্ছে, কয়জন ভালো হচ্ছে, কয়জন নিহত হচ্ছে, সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে। ডাইফি সে নিজে জানাবে, কিন্তু এই দায়িত্ব তো আমরা বিজিএমই নিবে এইটা আশা করি নাই। তারপরে দেখেন আজকে আমাদের এই শ্রমিকগুলাকে নিয়ে আসলো, আসার পরের দিন তাদের ফ্যাক্টরিতে যাওয়ার জন্য আসার পর তাদেরকে চাকরি নাই, বাড়িওয়ালা ঢুকতে দিচ্ছে না, সমানে লে অফ করলো ফ্যাক্টরি। আবার বিজিএমই এদিকে নোটিশ দিয়ে দিল ফ্যাক্টরি চালানো যাবে না, যে যেভাবে পারো। কেউ লে অফ করছে, অনেক মালিকরা ভালো, তারা 30টা গার্মেন্টসের মালিক আগেই কিন্তু মে মাসের বেতন টেতন দিয়ে সরকার যেভাবে ঘোষণা দিছে সেইভাবে ছুটি দিয়ে দিছে। তাদেরও কিন্তু এখানে বিজিএমির একটাই কথা, অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে সেই 30টা মালিকেরও তো অর্ডার ক্যান্সেল হচ্ছে। এখনো অনেক মালিক বলছে আমরা পুরো বেতনটা দিয়ে দিব, তাদেরও ক্যান্সেল হচ্ছে। যেহেতু আর এই যে কমপ্লায়েন্স নিয়ে যারা অ্যাকর্ড অ্যালায়েন্স কথা বলতো, এটাও তো কমপ্লায়েন্সের মধ্যে পড়ার কথা, কারণ শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা, জীবনের প্রেস্টিজিটি। এবং এই যে অর্ডার ক্যান্সেলের বিষয়টা বলার পরে আপনারা জানেন যে ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়ন, আমরা 22টা মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে যারা পোশাকতা, তাদের সাথে আমাদের একটা সাইন হয়েছে যে আমরা কিভাবে সেক্টরাল বার্গেনিং করতে পারি, মজুরি বৃদ্ধি করতে পারি, কিভাবে অর্ডার ঠিক থাকতে পারে। আমরা গত সোমবারে তাদের সাথেও মিটিং করে কিন্তু 5-7টা ব্র্যান্ড কিন্তু বলছে আমরা অর্ডার ক্যান্সেল করব না, কিন্তু দেখা গেল অর্ডার ক্যান্সেল অর্ডার ক্যান্সেল অর্ডার ক্যান্সেল করে আজকে পর্যন্ত জিল্লুর ভাই ওয়ার্কাররা কেন ছুটি চাইছে, কারা কারা চাইছে, সেই তাদেরকে লিস্ট করেও সাদা কাগজে সই করে ছাঁটাই করছে। আজকে দুপুরেও আশুলিয়াতে ফ্যাক্টরি খোলা বন্ধ নিয়েও কিন্তু মালিক শ্রমিকের মধ্যে আন্দেশ হওয়ার পর পুলিশ সেখানে হস্তক্ষেপ করছে, পুলিশের সাথে শ্রমিকের সংঘর্ষ হয়েছে। চিটাগাঙ্গে যেখানে সব জায়গায়, এবং বিশেষ করে যারা বড় বড় ফ্যাক্টরির মালিক, বড় বড় গ্রুপ অফ কোম্পানি এবং যারা বিজিএমির এক বর্তমান নেতা এবং যারা সাবেক নেতা, তারাই কিন্তু ফ্যাক্টরিগুলো খোলা রাখতেছে। তা আমাদের কথা হইলো যে বাংলাদেশ 71 স্বাধীন হইলো, 71-এর এত কিছু করে এই স্বাধীন দেশ, সেই দেশে গার্মেন্টস মালিকরা
রাজাকারের চাইতো খারাপ অবস্থান করছে আমাদের শ্রমিকদের। এত ঘন শ্রম, 41 লক্ষ শ্রমিককে প্রতিদিন তাদের মজুরির জন্য এই ফ্যাক্টরির দ্বারে দ্বারে দাঁড়ায় থাকতে হচ্ছে, মারামারি করতে হচ্ছে, তাদের পুলিশের সাথে। পুলিশ ভাইদেরও নিরাপত্তা নাই, আমার এই শ্রমিক ভাই বোনেরও নিরাপত্তা নাই। শুনবো আরো ডিটেইলস আপনার কাছ থেকে শুনবো। মিস্টার তামিম, ক্যান ইউ হিয়ার মি? Yes, yes. Okay. So far, I know that 385 have been infected, 7 died, and at least 2 are in critical condition in Afghanistan. So, what is the latest situation, and what's your take on COVID-19? First of all, say assalamu alaikum to you, your panel members, and my sisters and brother in Bangladesh. God save us all from this virus. Yeah, situation is getting, we have 3 crises in Afghanistan. First of all, we have political crisis, and the other one is Taliban fighting, and we have now crisis of COVID-19. COVID-19 started 2 months ago, people coming from, immigrant workers coming from Iran to Herat. Now Herat is the epicenter for coronavirus. Over 180 people in Herat have the COVID-19. In Afghanistan, it's the same problem with the other poor countries. Like we don't have adequate beds in the hospitals. We don't have ventilators, and a lot of we have locked down the people, but a lot of people don't have job with their day-to-day pay for their foods for their families. A big problem we have right now in Afghanistan that the government and our government will not cope with us if God forbid it's going to spread to the whole country. And right now we have around 300. Okay. 300. You are talking about the border issues, and the Lancet reported that approximately 136,400 Afghans have returned from Iran with a high risk of having COVID-19. Even the Save the Children's Afghanistan country director, Timothy Bishop, said that the border with Iran is porous and difficult to control. The diplomat reported a combination of political rifts, lack of testing, extremely social lifestyles, and a war-torn health care system have Afghanistan on the brink of disaster. So what initiatives the government should take to stop spreading viruses rapidly? 2 things is what. First is those Afghans coming back, because in Iran they're not allowing treating there if they have COVID-19. Everybody escaping from that. We can't close borders for our own citizens to come to Afghanistan. The other thing is Afghanistan don't have the resources to everyone to come to Afghanistan from Iran, have quarantine them, put them in 14 days somewhere, and then send them to provinces, to their houses. But everybody's coming, and they are coming to their villages, going to other provinces. That's why they're rapidly, till now, most of the 90% of the COVID-19 patients are coming from Iran. Just 2 weeks back, they started the infection to the locals right now, local from local. And this is something that they're just starting. We're seeing the severity of this, because we don't have testing system. They say testing, we have only 3,000 we tested till now. We have around 300 victims right now. If you don't have the system of testing, we don't know how many people have. Today we lost, first time we lost one of our doctors there. If we have very limited doctors and nurses, if we lose these guys, the front in the front of war with the Mr. Tamim, then we lose a lot of population right now. Okay, here is another thing that though Afghanistan spends near about 8% of its GDP on healthcare, but World Health Organization says that Afghanistan has one of the worst healthcare systems in the world, with many having little or no access to medical treatment. So how is it possible to control the COVID-19 crisis within the worst healthcare? We know that. That's why we have this. We are waiting for a disaster for Afghanistan.
And our politician is right now in infighting about who is going to be president. Nobody cares about it. And for the whole fighting against this virus, COVID-19, they allocated only $15 million. And this is nothing. And we, especially if this virus gonna spread to the villages and then the faraway provinces, I think nobody could control it. We have to pray for God to help us with this. But right now, we don't see any light to control this in Afghanistan. Stay with us, Tamim. Barrister Ahsan Habib Bhuiyan এবং মিস্টার জাকির হোসেন পাভেল, ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা এই দুর্যোগপূর্ণ মুহূর্তে যে কাজগুলো করছেন, এবং জাকির আপনার সহকর্মীদেরও ব্যক্তিগতভাবে আহসান করছেন, আহসানের সঙ্গে যারা কাজ করছেন তাদেরকেও আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আহসান, আপনি একজন তরুণ রাজনীতিক, যদিও আমি জানি যে সেই রাজনীতিকের পরিচয়টার চাইতে বাইরে আপনি আইনজীবী এবং এখন একেবারেই সমাজ কল্যাণের কাজের সঙ্গে নিজেকে যুক্ত করবার চেষ্টা করছেন অতিমাত্রায়। রাজনীতিটা খুব গৌণ, কিন্তু এটা স্পষ্ট যে রাজনীতিবিদরা আসলে যতটা বলেন ততটা করেন না, এবং সেটি মার্কিন যুক্তরাষ্ট্র বলি, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র বলে পরিচিত, কতটা গণতান্ত্রিক সেটি নিয়ে হাজার রকমের প্রশ্ন থাকতে পারে। ভারতের কথা বলি, বাংলাদেশের কথা বলি, ইউরোপের কথা বলি, সব জায়গায় প্রায় অলমোস্ট একই রকম চেহারা, যে তারা জনস্বাস্থ্যের বিষয়টাকে খুব গুরুত্ব দেন না। পৃথিবী অনেক এগিয়েছে বিজ্ঞানে, প্রযুক্তিতে, কিন্তু আসলে বোঝা গেছে যতটা এগুলো দরকার ছিল মানুষের স্বার্থ বিবেচনা থেকে সেই অর্থে এগোয়নি, কেননা এখনও অন্তত বছরখানেকেরও বেশি সময় লাগবে এর প্রতিষেধক বের করতে, যেই সমস্যায় পৃথিবী আছে। সো হোয়াটস ইউ টেক অন কোভিড-19, মানে এবং কোন বিবেচনা থেকে মনে হলো যে সব কাজকর্ম রেখে এই যে প্রায় 24 ঘন্টায় আমি আপনাকে দেখছি আপনি সোশ্যাল মিডিয়াতে সরব, আপনি অর্থ সংগ্রহ করছেন, আপনি সেই অর্থ দিয়ে বা নানান কিছু সংগ্রহ করে সেগুলো দরিদ্র মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছেন। জাকির ভাইকে প্রথমে ধন্যবাদ জানাই, কারণ ওনাদের যেই ফাউন্ডেশনটা আছে বিদ্যানন্দ ফাউন্ডেশন, এবং 1 টাকার আহার যে কর্মসূচিটা আপনারা কাজ করে যাচ্ছেন অনেক দিন ধরেই, আমি কিন্তু আসলে ওনাদের এই প্রচারণা দেখে ইন্সপায়ার্ড হই। কারণ বাসায় বসেছিলাম, উই হ্যাভ নাথিং টু ডু অ্যাট হোম, আমাদেরকে বারবার বলা হচ্ছে স্টে হোম, স্টে সেফ, কিন্তু প্রথমে যে জিনিসটা আমাদের উপলব্ধি করা দরকার যে কারা আসলে স্টে হোম, স্টে সেফ এটা অ্যাফোর্ড করতে পারে, কয়জন এটা অ্যাফোর্ড করতে পারে। কারণ আমরা যারা একটা প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমাদের পক্ষে সম্ভব বাসায় হোম কোয়ারেন্টাইনে থেকে, আইসোলেশনে থেকে আমরা 1 মাস হোক, 2 মাস হোক, 3 মাস হোক চালিয়ে দিতে পারবো। সমস্যা সবারই হবে, আমারও হবে, আপনারও হবে, কিন্তু আমাদেরকে অন্তত ভাতে পেটে মারা যেতে হবে না। কিন্তু আপনি আজকে চিন্তা করে দেখেন কোন পর্যায়ে একটা মানুষ তার পরিবারের কোন বিষয়টা বিবেচনা করলে 800 মাইল 900 মাইল পায়ে হেঁটে আসার জন্য হাতে একটা 8 কেজি 10 কেজির ব্যাগ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। এই বিষয়টা আমাদেরকে আগে উপলব্ধি করতে হবে। হু ইজ রেসপন্সিবল ফর দিস? আমি আপনাকে যেটা বলবো, কে দায়ী? এটা কি গার্মেন্টস মালিকরা দায়ী, নাকি নাজমা আক্তারের মতো শ্রমিক নেতারা দায়ী, নাকি সরকার দায়ী? কে দায়ী আসলে? আমি আপনাকে আমার নিজস্ব ব্যক্তিগত যেটা অপিনিয়ন, আমি সেটা বলবো যে দায়ভারটা সবার কিভাবে সেটাও আমি আপনাকে এক্সপ্লেন করছি। আমি মনে করি আমরা জাতি হিসেবে এই ধরনের সমাজ ব্যবস্থায় আমরা ডিজার্ভ করি, কারণ আমরা যাদেরকে নেতা বানাচ্ছি এরা বিদেশ থেকে হায়ার করে আনা না। আজকে খাদ্যমন্ত্রী কথা বলতে মানে স্বাস্থ্যমন্ত্রী কথা বলতে পারেন না, এবং স্বাস্থ্যমন্ত্রী গতকালকে আপনি জানেন প্রেসের সামনে বলেছেন যে আমি জাতীয় কমিটির প্রধান, আমি কিছু জানি না, আমাকে না যে গার্মেন্টস খোলা হচ্ছে, বন্ধ করা হচ্ছে, কে কি করছে আমি কিছু জানি না। একটা পরিস্থিতিতে এবং আপনি দেখেন সারা পৃথিবী জুড়ে সরকার প্রধানরা, রাষ্ট্রপ্রধানরা ব্রিফ করছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীও প্রেসের সামনে একাধিকবার কথা বলেছেন, কিন্তু কালকে স্বাস্থ্যমন্ত্রীর ব্রিফিং এর তথ্য এক রকমের, আবার আপনি দেখেন আইডিসি এর তথ্য আরেক রকম। এক্স্যাক্টলি দিস ইজ হোয়াট হ্যাপেন্স। আপনি যখন আনডিজার্ভিং মানুষজনকে এইসব জায়গায় বসিয়ে দিবেন, কারণ পলিটিক্সের বাইরে কোনো কিছুই না। আজকে আমরা কথা বলছি এমন একটা সিচুয়েশন নিয়ে যেখানে বাংলাদেশের 18 কোটি মানুষের বর্তমান এবং ভবিষ্যৎ নির্ভর করবে এই পলিটিশিয়ানদের উপর। অর্থাৎ আমাদের স্বাস্থ্যমন্ত্রী কি সিদ্ধান্ত নিচ্ছেন, আমাদের অন্যান্য রিলেভেন্ট সেক্টরে যারা আছেন দায়িত্বপ্রাপ্ত তারা কি সিদ্ধান্ত নিচ্ছে সেটার উপরে আমাদের, কারণ 5 বছর এখন তো তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে এই প্রশ্ন তোলাই যায় যে
তাদের কি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে অথবা সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা আমি আছে? এক্স্যাক্টলি সেই কথাটাই প্রথমে বললাম, ক্ষমতা অথবা undeserving যোগ্যতা। people। আপনি যখনই আনডিজার্ভিং মানুষজনদেরকে এখানে দিবেন, এখন দেখেন বাংলাদেশে আপনি যে কোনো স্কুল কলেজে যে, বাংলাদেশে তো এখন একটা মিলেনিয়াম যুগ চলছে, অর্থাৎ আমাদের খুব সম্ভবত 2/3 হচ্ছে তরুণ, যাদের বয়স হচ্ছে খুব সম্ভবত 15 থেকে 35-এর মধ্যে। পৃথিবীতে কত হাজার বছর পর পর এই ধরনের একটি আসে, এবং আমরা কিন্তু দেখেছি যে নো ভ্যাট ফর এডুকেশনের সময়, তারপরে যে রোড অ্যাক্সিডেন্টের সময় ট্রান্সপোর্টেশন সিস্টেমকে তারা চেঞ্জ করে দিল কোটা সিস্টেমের কারণে। আজকে কিন্তু এরা কোথায়? আজকে কিন্তু এরা চাইলে এই কোভিড-19-এর সময় কিন্তু এরা সবাই রাস্তায় নেমে আবার পুরো বাংলাদেশকে চেঞ্জ করে দিতে পারে। বাট দ্য প্রবলেম ইজ আজকে রাস্তায় নামা যাবে না। আজকে যদি কোভিড-19 কোনো একটা পলিটিক্যাল পার্টি হতো, সরকারি হোক বিরোধী দলীয় হোক, আপনি দেখতেন 5 দিনের মাথায় বাংলাদেশের যুব সমাজ এদেরকে বাসায় বসায় দিত। কিন্তু কেন পারছে না? কারণ আজকে এই বিশাল জনগোষ্ঠী আমাদের তরুণদেরকে বলা হচ্ছে স্টে হোম, স্টে সেফ, এবং এদের কারোই অর্থসামাজিক অবস্থা, বিজিএমইর যতগুলো গার্মেন্টসের মালিক আছেন যারা 5,000 কোটি টাকা পেয়ে আগে পেট ভরছেন, তাদের মতন 5 টাকাও এদের নাই। এদের মধ্যেই যারা আছেন তারাই আজকে বিদ্যানন্দের হয়ে কাজ করছেন, তারাই আজকে বিদ্যানন্দের ভলেন্টিয়ার, আজকে তারাই কিন্তু 1 টাকার আহার কর্মসূচি বিনামূল্যে দিচ্ছেন। সবার আগে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম, ইলেকট্রনিক মিডিয়াতে দেখলাম যে অনেক ভলেন্টিয়াররা যে তারা বিভিন্ন জায়গায় স্প্রে করছেন। এরা কারা? এরা প্রত্যেকে কিন্তু আমাদের বয়সী ছেলে মেয়েরা, স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা, ইউনিভার্সিটি গোয়িং ছেলে মেয়েরা, এরাই কিন্তু আজকে এগিয়ে আছে। কিন্তু এরা কিন্তু কখনোই রাজনীতিবিদ হতে চায় না, এরা পলিটিশিয়ান হতে চায় না, এরা সাকিব তামিম হতে চায়, এরা ফিল্ম অ্যাক্টর হতে চায়, মডেলিং করতে চায়। জিজ্ঞেস করেন তো কয়টা ছেলে মেয়ে বাংলাদেশের তরুণ সমাজ আজকে প্রায় 4-5 কোটি হবে বা তারও বেশি হবে, কেউ পলিটিক্যাল লিডার হতে চায় না। কারণ কি? আমাদের কোনো আইডল নাই। উই ডোন্ট হ্যাভ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড আইডল, তোমার বা আপনার আইডল, হ্যাঁ, কিন্তু আমাদের বয়সী আইডল কে? নেক্সট জেনারেশন, আমাদের জেনারেশন কাকে ডু ইউ বিলিভ দ্যাট বাংলাদেশের কোনো ছাত্রছাত্রীতে স্কুল কলেজের বা স্কুল লেভেলের কোনো ছাত্রছাত্রীকে লিখতে বলা হয় যে তোমার আইডলকে বা তোমার আদর্শ মানুষকে, বাংলাদেশের কোনো একটি শিশু, কোনো একটি তরুণ কোনো রাজনীতিবিদদের নাম লিখবে, জীবিত বা মৃত? দেখেন আজকে আমি যদি বলি, মানে আমি আপনার বুকে হাত রেখে একটু আমি বুকে হাত রেখে বলতে পারি আমার আদর্শ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাট সরি টু সে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশ দেখে প্রাউড ফিল করতেন না। মিস্টার জাকির হোসেন, প্রথমে একটু, ইতিমধ্যেই বিদ্যানন্দ ফাউন্ডেশন সবার কাছে পরিচিত, আপনারা অনেক ভালো কাজ করছেন, আমি আগেও ধন্যবাদ জানিয়েছি, আবারও জানাই এবং কৃতজ্ঞতাও জানাই। কিন্তু একটু প্রথমে শুনতে চাইবো এখনকার কাজের চাইতে আপনারা বিদ্যানন্দ ফাউন্ডেশন আসলে কি করেন, কিভাবে শুরু করলেন, কারা করছেন, এবং এই যে 1 টাকার আহার সেটি সম্পর্কে একটু শুনতে চাই। খুব ছোট্ট করেই বলবেন আপনি। জি অবশ্যই। বিদ্যানন্দ ফাউন্ডেশনটা শুরু হয় 2013-র শেষের দিকে, ডিসেম্বরে। এটা শুরু করে যে এখানকার প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাস, ওর ছোট বোন, সরি ইমিডিয়েট বড় বোন প্লাস ওর এক ফ্রেন্ডকে নিয়ে শুরু করে, আর ওদের আরেকটা 4 জন মিলে করে। তো মানে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস শুরু করে, ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস থেকে শুরু হয়। এবং এটার ব্যাকগ্রাউন্ডটা ছিল কিশোর নিজে একটা সুবিধাবঞ্চিত ফ্যামিলি থেকে আসছে, ওর ব্যাকগ্রাউন্ডটা বেশ স্ট্রাগল ব্যাকগ্রাউন্ড ছিল। তো ওখান থেকেই উনি কি করতেন, মানে কিশোর কুমার কি, ওনার পেশা কি বা কি করেন এমনিতে? ও ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। সে তারপর দেশে কাজ করেছিল, যে এয়ারটেলে ছিল, দেন ও পেরুতে চলে যায় গুগলের একজন কন্ট্রাক্টরের এমপ্লয়ি হয়ে। সো হি ওয়াজ লাইক ডিরেক্টর অফ কমার্শিয়াল অপারেশন ইন পেরু। সো এখন পেরুতেই আছে, প্রবাসী পেরুতে। ওখান থেকে বিদ্যানন্দটা প্রতিদিনের অপারেশনটা ও ডিরেক্টলি দেখছে, সাথে আমরা কিছু ভলান্টিয়ার আছি যারা ওর সাথে নিয়মিত কাজ করছি আর কি। ওকে। আর আপনি যেটা বললেন 1 টাকার আহার, 1 টাকার আহার, এটি বোধহয় আপনার মূল কর্মসূচি বা এটি দিয়ে শুরু হয়েছে? না, মূল কর্মসূচি আসলে আমাদের এডুকেশন। আমরা প্রথমে শুরু করেছি বাচ্চাদের, সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনা নিয়ে, এবং আমাদের স্টিল বড় একটা খাতে খরচ হয় আপনার শিক্ষা খাতে। তো আর খাবারটা কিন্তু পড়ে কোনো বিশেষ এলাকা ভিত্তিক এটা খাবারটা না, শিক্ষাটা না, শিক্ষাটা এলাকা ভিত্তিক না। আমাদের তো 8টা জায়গায় 8টা ব্রাঞ্চ আছে, তো সব ব্রাঞ্চের বস্তিবাসী এবং সুবিধাবঞ্চিত শিশুরা আমাদের এখানে পড়ে। সেটা কি ঢাকা শহরে? না,
ঢাকায় আছে, চট্টগ্রামে আছে, রাজশাহীতে আছে, ময়মনসিংহ আছে, রংপুরে আছে, তারপর হিলটেক্স এরিয়াতে আছে, লাইক রামুতে আছে, আর কদমে আছে। অর্থের উৎসটা কি মূলত, মানে অর্থটা কিভাবে? মূলত আপনার আমাদের দেশের মাস পুলটাই দেয়। হ্যাঁ, যেখানে ইনস্টিটিউশনাল কোনো ফিক্স কোনো ডোনেশন নাই। তো আমাদের দেশে কর্পোরেটটাও যেমন ইন্ডিভিজুয়ালি দিচ্ছে, আর বেশি পাচ্ছি আমরা আমার আপনার মতো ইন্ডিভিজুয়াল থেকে। এবং সেটা 5 টাকাও পাই, আবার 5 লাখ টাকাও পাই। সেটা কিভাবে সংগ্রহ করেন আপনারা, মানে টাকাটা আসে কিভাবে আপনাদের কাছে? আমাদের যেমন বিকাশ অ্যাপসে, বিকাশ আমাদেরকে ওদের অ্যাপসে নিয়েছে আমাদেরকে, তারপর আমাদের 2টা কমার্শিয়াল ব্যাংকের সাথে আছে, আর আপনার ফেসবুকে তো আমরা প্রতিদিন নিয়তই আমাদের কার্যকলাপগুলি দেই, ওখানে দেয়া আছে এটা। তারপর বিদেশে বাংলাদেশি প্রবাসীরা যারা, তারা বেশ হেল্প করেন। তো এইভাবেই আসছে। এবং কোভিড এর জন্য বা অন্যান্য সময়ে, যেমন রমজানের সময়, দেশের বিভিন্ন বড় বড় কর্পোরেট হাউসগুলিও আমাদের সাথে হাত মিলিয়েছেন বিভিন্ন পার্টনারশিপ প্রোগ্রামের থ্রুতে। সো আপনাদের শিক্ষা কর্মসূচির আওতায় কত শিশু আছে? অ্যারাউন্ড 3 to 400। 3 to 400। 1 টাকার আহার কর্মসূচিটা সম্পর্কে একটু বলবেন? জি, 1 টাকার আহারটা শুরু করেছি আমরা, যে কিশোরের যেটা ছিল যে ওই খাবার নিয়ে যেন কেউ স্ট্রাগল না করতে পারে, ওর ছোটবেলায় এটা ছিল। ও মন্দিরে মন্দিরে যেত খাবার নেওয়ার জন্য। তো ওইটা থেকে ওর নাকি একটা মনে হয়েছিল যে যদি একটা সময় সে কিছু করতে পারে, মানুষ যেন না খেয়ে থাকতে হয়, একবেলা খাবারের ব্যবস্থা হলেও সে করবে। এইটা তারই ছিল, যে তারই এটা ছিল যে আগে পেটে খাবার, দেন আমার পড়াশোনা বা অন্য কিছু হবে। খাবার যদি পেটে না থাকে, যতই শিক্ষা দেই না কেন, এটা কোনো এফেক্টিভ কিছু হবে না। তো আগে খাবারটা দরকার। ওই চিন্তা ভাবনা থেকেই আমরা খাবার দেওয়া শুরু করলাম। এবং আমরা চিন্তা করলাম যে না, আমরা ফ্রি দিব না। তো ফ্রি না দিয়ে কি করব, আমরা একটা করলাম যে ওকে 1 টাকা নিই আমরা, কেন নেই 1 টাকা, যে আমরা খাবারটা সেল করি ওদের কাছে। তো বাচ্চারা যেন মনে করে যে ওরা খাবারটা কিনে খাচ্ছে। তো ওদের যে আত্মসম্মানটা এবং যে ডিগনিটিটা আমরা যেটা বলি, সেটা যেন আমরা মেইনটেইন করি আর কি। এবং খাবারটা আপনারা চিন্তা ভাবনা থেকে আপনারা ওই আপনাদের 8টা ব্রাঞ্চের মাধ্যমেই বিক্রি করছেন, মানে জি, খাবারটা দিচ্ছেন? আমরা নিজেরাই রান্না করি, আমাদের প্রতিটা ব্রাঞ্চেই রান্না হয়, যে যখন যেখানে সুবিধা থাকে রান্না করে, এবং ওই খাবারটা আমাদের ভলান্টিয়াররা এবং আগে আমরা নিজেরা খেয়ে টেস্ট করি, তারপরে আমরা এটা ডিস্ট্রিবিউশন। এবার প্রতিদিন কি একবেলা? জি, একবেলা। কতজনকে এরকম ফিড করেন আপনারা প্রতিদিন? প্রতিদিন মিনিমাম থাকে 2 থেকে 3 হাজার। আমরা এই 26শে মার্চে আসলে 30 লক্ষ নাম্বারটা ক্রস করেছি। তো আমরা এটা কাইন্ড অফ লাইক 30 লাখ শহীদের সাথে একটা সিমিলারিটি দিতে গিয়ে আমরা এটা বলি মার্কেটিং কাইন্ড অফ টুল। বাট আমরা সোফার এই মার্চে 30 লক্ষ খাবার কোয়ান্টিটি এক্সিড করি। মানে 30 লক্ষ একদিনে? না, টোটাল আমরা যখন শুরু থেকে, বাট আমি বলছি যে প্রতিদিন আপনারা 2 থেকে 3 হাজার এবং 8টি ব্রাঞ্চে। জি, ওকে, ধন্যবাদ, থাকবেন আপনি আমাদের সাথে। মেজরিটিটা হচ্ছে ঢাকা এবং শিশুদের মধ্যে মূলত? জি, শিশু এবং 60 প্লাস বৃদ্ধ আর প্রতিবন্ধী। ওকে, ধন্যবাদ, থাকবেন আপনি আমাদের সঙ্গে। নাজমা আক্তার, যেখানটাতে আপনি শেষ করেছিলেন, এবং এই যে 800 আপনি বললেন, এই কোন কোন কারখানায় খোলা আছে আপনি, আমি শুনতে চাইবো না, আপনি নাম বলবার দরকার নেই। বড় বড় যে গ্রুপগুলো আছে, যারা 20,000, 30,000, 10,000, 15,000, যারা ধরেন বিরোধী দলের সংসদ ছিল এক সময়, আবার এখন বর্তমানে প্রাইম মিনিস্টারের উপদেষ্টা বা সংসদ সদস্য থেকে শুরু করে যাদের অনেক বড় বড় সংখ্যা এবং বড় বড় পাওয়ারফুল, তাদের ফ্যাক্টরিগুলাই কিন্তু বেশি খোলা। এবং ছোট টোটোগুলা তো বেতন দিতে পারতেছে না, ইচ্ছে না, তাদের এটা এলোমেলো হচ্ছে, কিন্তু তারা। বাট এটা সমস্যা হবে কেন? আমি একটু বুঝতে চাই যে প্রধানমন্ত্রী তো 5,000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করলেন, এবং সেটা বলাই হলো যে শ্রমিকদের বেতন ভাতার জন্য স্পেসিফিক করেছে। তাহলে আমি যেটা বলতে চাই, ভাই আপনার নামটা আমি আহসান, আমি যেটা বলতে চাচ্ছি যে আহসান যেটা বলছিল যে আমি কাকে আইডল ভাববো, আমাদের এখন যারা নেতৃত্বে আছে পুরোটাই হলো পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। আমাদের সারা ওয়ার্ল্ডটা ক্যাপিটালিজম, নিউ লিবারালাইজেশন, মিলিটারিলাইজেশন, ফান্ডামেন্টালাইজেশনের মধ্যে আমরা আটকা পড়ে গেছি। তো এখানে আজকে সংসদ কারা? আমার মতো নাজমা কত 11 বছর বয়স থেকে কাজ করে আমি আজকে শ্রমিক প্রতিনিধি হয়েছি, কিন্তু আমি কিন্তু সংসদের দ্বারগড় যাইনি, কারণ আমার ওই টাকা নাই। আজকে যার টাকা আছে সে সংসদে যাচ্ছে, যার জন্য সংসদে 2-1 জন ভালো মানুষ থাকলে আর একজন প্রধানমন্ত্রী থাকলেই কিন্তু
সমস্যাটা সমাধান হবে না। এইখানে যেখানে 80% সংসদ সদস্যই বাণিজ্য করে, সেখানে সে মুনাফার বাইরে তো কিছু বুঝবে না। আজকে বিজিএমইর প্রেসিডেন্ট, তার লস হচ্ছে, বায়াররা অর্ডার ক্যান্সেল করে দিচ্ছে, আমরা সব জানি, এবং তার জন্য কিন্তু তার সাথে একসাথে লড়াই করতেছি ইন্টারন্যাশনালি। ইন্টারন্যাশনাল গ্লোবাল ইউনিয়নগুলা, লেবার অর্গানাইজেশনগুলা, এনজিওগুলো, আমরা সমানে তাদেরকে ফাটাই ফেলতেছি। যদি আপনারা গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইম পত্রিকাগুলো দেখেন বা আমাদের ফেসবুকগুলো দেখেন, সেইখানে আমরা তার সাথে ব্যক্তিগতভাবেও কথা বলেছি, করছি। তার প্রথমই ছিল যে আপনারা বেতন টেতন দেন, ওয়ার্কারের ছুটি দেন না, বেতন দেওয়া তো সম্ভব হচ্ছে না, আমি তাহলে তো শ্রমিকরা না খেয়ে মারা যাবে না। প্রাইম মিনিস্টার যেহেতু আছে, শ্রমিকরা না খেয়ে যাবে না, নিশ্চয়ই সে একটা কিছু বলবে। কখন বলবে? 25শে মার্চ, মানে যুদ্ধে যাব আমরা। হ্যাঁ, 25শে মার্চ প্রধানমন্ত্রী 5,000 কোটি টাকা দিল, তারপরও কি হলো? ওয়ার্কারদের ছুটি দিল না, লকডাউন করলো না, ফ্যাক্টরি ছুটি দেওয়া যাবে না, এই করলো। এইখানে সমস্যা হচ্ছে যে সঠিক নেতৃত্বের যে অভাবটা বা যে জায়গাটা, সেই জায়গাটা সবাই নাই। সবাই চায় আই এম দ্য বেস্ট, আমার চাইতে আর ভালো কেউ নাই। এই যে আমরা প্রতিযোগিতায় প্রথম হতে চাই, কেউ স্কুলের এই 10 নাম্বার থেকে 15 নাম্বার ছাত্র হতে চাই না, এইটা আমাদের সবচাইতে বড় সমস্যা। আর সবচাইতে বড় সমস্যা, পৃথিবীটা পুঁজিবাদদের হাতে। এটা শুধু বাংলাদেশের না, আমি ডোনাল্ড ট্রাম্পকেও দেখেন, সবাই এইটাই হয়ে গেছে আমাদের দুর্ভাগ্য। আর মানুষকে মানুষ ভাবে না, এটাকে মেশিন এবং পণ্য, এবং আমরা হয়ে গেছি গরু ছাগলের থেকেও অধম। সেই ক্ষেত্রে এখন আমার যেটা কথা, এত কিছু আমি বিশ্লেষণ করতে পারবো না। আমাদের দেশে আমরা কোনো কিছু কিন্তু সেল করতে পারি না। আমরা শুধু আমাদের দুইটা আছে, যেটা আমার ছোট ভাই আবারও বলল, যে আমরা 15 থেকে 35 বছরের এই জনশক্তিটাই আমাদের দেশে আছে। এরা হয় গার্মেন্টসে চাকরি করতেছে, অথবা তারা প্রবাসী শ্রমিক। সবচাইতে বড় সিংহভাগ টাকাটাই কিন্তু সেখান থেকে আসে। আজকে আফগানের, ইরানের বর্ডার ক্রস করতেছে এফেক্টেড হয়ে, সেইটার কি হবে? আমার দেশে কি সেটা নাই? আজকে সেই শ্রমিকরা ইতালি থেকে আসতেছে, মিডল ইস্ট থেকে আসতেছে, ইভেন কলকাতা। তাদের নিয়ে তো আপনাদের নিয়ে কথাবার্তা হচ্ছে, সুযোগ সুবিধা পান না পান, তাদের নিয়ে কিন্তু কিছু সেটা এখন আমি আজকে পর্যন্ত হয় বলতেছি, নাই। যে আজকে আমি যেটা যারা বলছি, এবং তারা কিন্তু আমাদের অর্থনীতির মূল চালিকা। রেমিটেন্সটাই হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রার প্রধান খাত, সেকেন্ড হচ্ছে আরএনজি। আজকে দেখেন আমাদের কলকাতা দিয়েও কিন্তু বাংলাদেশের শ্রমিকরা সেখানে থেকে এখানে আসতেছে, কিন্তু এইখানকার একটা শ্রমিক কিন্তু কলকাতায় ঢুকতে দিচ্ছে না। আর আমাদের যে সিদ্ধান্তগুলো নিছে, ইভেন গতকালকেও আমাদের প্রধানমন্ত্রী বড় একটা অঙ্ক ঘোষণা করেছে, 72,750 কোটি টাকা। তো এইখানে আপনার যেটা হয়েছে যে আমাদের যত যাই করছে, যেটা আপনি শুরু থেকেই করছেন, আমাদের সবকিছুই কিন্তু সিদ্ধান্ত নিতে বা করতে দেরিতে। আমাদের কোভিড-19 যখন 8টা ধরা পড়ছে, সেই সময় যদি থেমে যেতাম, একজনও হতো না। আজকে যখন আমাদের দেখেন কত কি অবস্থা, নারায়ণগঞ্জে রেড অ্যালার্ট, এইখানে। এখন যেটা আমাদের কথা, যেটা হয়ে গেছে, আমরা চাই লকডাউন যখন হবে, সমস্ত শ্রমিকরাও সেখানে থাকবে। ঈদের বোনাস থেকে শুরু করে সমস্ত বেতন আদি মালিকরা, এবং যারা আন্তর্জাতিক ক্রেতা, মানে দুই ভণ্ড, একটা হলো সাপ্লায়ার আর একটা হলো যারা বায়ার, দুইটাই মুনাফা করে আর কয় আমাদের লাভ হয় না। আজকে মোহাম্মদী গ্রুপের ইয়ারলি টার্নওভার দেখেন কত, আজকে প্রাইমার্কের দেখেন, H&M এর দেখেন, আর একটা গার্মেন্টস ওয়ার্কারের দেখেন। আমাকে একটু বলতে দেন, আজকে এদের দায়বদ্ধ, এরা এনশিওর করবে এই ওয়ার্কারদের বেতন। আর এই যে 5,000 কোটি টাকা দেওয়া হয়েছে, এই 5,000 টাকা কোটি যেন কোনো মালিক তাদের সাথে আরেকটা ফ্যাক্টরি করবে, আরেকটা কানাডায় বাড়ি করবে, আরেকটা কিছু করবে, সেটা যেন না হয়। সেটা করতে হবে, কারণ আমাদের সোশ্যাল সেফটি নেট সিকিউরিটি নাই। যেমন আমেরিকাতে বলছে $1,200 করে প্রত্যেকটা পরিবারকে দেওয়া হবে, ইটালিতে বলছে $800 করে দেওয়া হবে। এইখানে কার কত দেওয়া হবে এটা আগে বলতে হবে। কানাডায় বলা হয়েছে যে বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হবে, টাকা পৌঁছে দেওয়া হবে, কানাডিয়ান প্রাইম মিনিস্টার বলেছে। তার পাশাপাশি অপরাধ করে যখন পার পেয়ে যায়, আজকেও কিন্তু রানা প্লাজার রানার শাস্তি হয় নাই, সেই গার্মেন্টসের মালিকের শাস্তি হয় নাই, দেলোয়ারের তাজরিনের শাস্তি হয় নাই, যার কারণে কিন্তু এটা হচ্ছে। আজকে গার্মেন্টস শ্রমিকরা এই মহামারী ছোঁয়াচে রোগের মধ্যে বেতনের জন্য মারামারি করতেছে, করতেছে। আজকে তো বিজিএমইর প্রেসিডেন্ট বা সংসদের যারা আমরা ভোট দিছি,
তারা কেউ লকডাউনে, আমার ছোট ভাই, আমি শ্রদ্ধার সাথে বলি যে আমার মতো সুবিধাভোগী হয়তো ঘরে থাকবো, কিন্তু কে থাকতে পারতেছে না, তাদের দিকে তাকানোর, সেই মানুষগুলা যে এইভাবে মানে হুড়াহুড়ি করতেছে, তাদের নিরাপত্তার কথা কে ভাববে? সেই জায়গাটায় কাজ করতে হবে। আরেকটা বিষয়, মালিক এবং বায়ার তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদের লিগ্যাল পেনাল্টি দিতে হবে, এবং তারা যখন অন্যায় করবে তাদের শাস্তি হবে। কারণ গার্মেন্টস ভাঙলে তাদের অপরাধের জন্য ওয়ার্কাররা যখন বলে যে আমি আমার অধিকার চাই, তখন যদি জেল হয়, মামলা হয়, জরিমানা হয়, তাহলে মালিক প্রত্যেকটা সময় অপরাধ করবে, এলাকার গুন্ডা পান্ডা অপরাধ করবে, তারা পার পেয়ে যাওয়ার কারণে সমাজের মূল্যবোধের অবক্ষয় হয়েছে, এবং মালিকরা ব্র্যান্ডের শার্ট পরা শিখছে, ডায়মন্ড পরা শিখছে, ভালো কসমেটিক্স, ভালো শিখছে, কিন্তু কানাডায় থাকতে হবে, লাইফস্টাইল পরিবর্তন করছে, কিন্তু মানুষ হিসাবে তার মনুষ্যত্বটা পরিবর্তন করতে পারেন নাই। তাই অনুরোধ করব, এই দেশে যদি শ্রমিক টিকে না থাকে, এই দেশে ব্যবসা থাকবে না, আপনাদের কানাডার বাড়ি থাকবে না, আপনাদের বেগমরা এসে এখানে প্রোডাকশন দিবে না। সম্মান দেন, ইউনিয়ন করার অধিকার দেন, এবং আজকের পরে যেন কোনো ফ্যাক্টরি খোলা না থাকে, কোনো শ্রমিক যেন পুলিশের হাতে মাইন না খায়, চাকরিচ্যুত না হয়। ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে, নাজমা আক্তার। মিস্টার তামিম নুরিস্তানি, indeed it's a dark time and an economic earthquake. According to Asian Development Bank, that Afghanistan's GDP will shrink by 2%. Time reported that economic loss will touch $8 billion. Save the Children said that healthcare costs will increase by 20 to 30%. So how severely a severely war-affected country like Afghanistan will overcome such a huge economic crisis? I know this is, we are already seeing economically very bad situation this year because of fighting, because of lockdown. Our export is down 75% right now, and everything we need to bring from outside, like grain, flours, cooking oils, the price has gone up 30%. And this is very hard for our economy to recover very soon. But I don't think so. This coronavirus gonna go away in 1 or 2 months. That's gonna be long term. Till we didn't find any cure for it, I think there's gonna be 1 or 2 years we have this problem. We hope that the only way to fight this in Afghanistan, to stay away and stay home and don't have any go outside, but a lot of poor people don't have the meaning to stay home. This is another problem, and we can't. The government can't pay for their rents, can't pay for their for daily bread and butter for them. Nothing, and that's going to be a disaster for us economically and humanly possible. This is going to be a big disaster for Afghanistan. And Mr. Tamim, the World Bank estimates that the country will require at least 4.6 billion USD to as much as $8.2 billion of donor funding annually until at least 2024. How is it possible, especially in the current situation? Do you think it's possible? Right now, you see, no, they will no, nobody going to pay. I think this donation going to go down. Already, United States $1 billion they reduction in donation. They say we will not pay for it. And other countries like Europe, usually America, Europe, England, and big donors, they don't have their own problem with the coronavirus. They spend billions of dollars to spend on the corona. To fight them. I think that's going to be a hard time for us in the future, in the near future, to how to survive this economically and humanly in Afghanistan. And though the government announced a budget of 25 million USD, according to IMF, and IMF says that Afghanistan immediately needs as much as $2 billion to fight the virus. World Bank fast tracks 100 billion USD COVID-19 support for Afghanistan. So how the government will arrange the rest of the money? I think only we already the government said 25 million to fight the coronavirus.
But this 25 million, nobody else helped us. Only some other countries sent us test kits, and some other materials came from China. But that's it. We don't get any money for this to fight this right now. Only I think the health, who has a organization, United Nations say that another 20 million they're going to pay for the health to fight the coronavirus. But this is a drop to fight this one. This is not a big, huge money to fight this. The problem, not just the money, the problem is we have labor, a day-to-day labor. This is the problem, how we should stop them to go outside, to work. We can't control it right now. We see in Kabul lockdown, but a lot of people, they're going to work, to find some job. They're going outside. And nobody listened to the government, and this is not, nobody is at the advice of the health department. Nobody care about it. Okay. The other problem is our religious leaders, our mullahs. Most of them, they are not thinking coronavirus is a very huge problem. They think that's going to go away. And this is another huge problem for Afghanistan. Yeah. 99%. Mr. Tamim, here is a regional issue. These are the problems we are facing right now. On the 15th March, you know, Indian Prime Minister Modi called for the COVID-19 emergency fund to tackle the spread of the deadly virus in the SAARC countries. Modi had proposed the emergency fund with an initial offer of USD 10 million from India for the purpose. Bangladesh also donated 1.5 billion USD. But what measures are going to take for SAARC members? Is there any clear idea of what initiative SAARC has announced for Afghanistan to fight COVID-19? Do you have any idea? Right now, we didn't hear anything on that. But the only thing we heard that from our report, that our government say 1 million to donate in this fund. But we don't know how much they're gonna spend in Afghanistan on this. We didn't see any news from anywhere right now in Afghanistan that SAARC country is gonna donate for Afghanistan. The only thing we heard from India, they're gonna send us grain to feed the people. That's it. Nothing else right now. Mr. Tamim, Mr. with us, Barrister Ahsan, আপনি কিভাবে অপারেট করছেন একটু আমি এবার এই যে কোভিড-19 এর সময়টাতে আমি দেখছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটু আপনার কাছে থেকে শুনতে চাই রিসোর্সটা কিভাবে সংগ্রহ করছেন, ডিস্ট্রিবিউশনটা কিভাবে হচ্ছে, সারা কেমন মিলছে? আচ্ছা, প্রথমেই বলি আলহামদুলিল্লাহ সারা খুব ভালো মিলছে। ছোট করেই বলবেন, একদম ছোট করেই বলবো। আমি ওনাদেরকে দেখেই ইন্সপায়ার্ড হই। ভাইয়া যেটা বললেন যে ওনারা ফেসবুকে ওনাদের কর্মকাণ্ডগুলো যখন আপলোড করে তখন দেখে আমার কাছে মনে হলো যে আমি বাসায় থাকবো, বাট আমাদের জনপ্রতিনিধিদের কাছে তো এমপি যারা আছেন, মন্ত্রী যারা আছেন, বিরোধী দলের যারা আছেন, তাদের সবার কাছে ভোটার লিস্ট আছে। তারা চাইলে কিন্তু বাসায় যেয়ে দিয়ে আসতে পারেন। বাট আমার মতো ছেলের আজকে রাস্তায় নামতে হচ্ছে কেন? আমারও তো ফ্যামিলি আছে। আমি নিজেও তো রিস্ক নিয়ে যাচ্ছি যে আমি যখন বাসায় আছি, আজকে প্রত্যেকদিন রাত্রে আমি বের হচ্ছি, বাসায় আসার পর আমি হোম কোয়ারেন্টাইনে না, আমি রুম কোয়ারেন্টাইনে থাকি। আমি 3 দিন আগে দেখি আমার মধ্যে কোনো সিমটম ডেভেলপ করলো কিনা। আমি আজ পর্যন্ত একবারও আমার মায়ের কাছে যেতে পারি নাই। যাই হোক, আমি আপনাকে কিভাবে দিচ্ছি সেটা বলি। প্রথম দিকে আমি কোনো ধরনের ডোনেশন রেজ করিনি, কারণ আমার কাছে মনে হলো আগে কিছু একটা করে দেখানো দরকার। আপনি যখন একটা ডোনেশন রেজ করবেন, একবারে টাকাটা পেলেন, সেটা আপনি কোন কাজে খরচ করলেন না করলেন এটার কিন্তু অতটা হিসেব থাকে না। এটা দিয়ে হয়তো অনেকের পরবর্তীতে করোনা শেষ হলে অনেকের বিজনেস ক্লাসে দেখবেন যে হলিডেতেও চলে যাচ্ছে। আমি যেটা শুরু করলাম যে আমি আগে প্রথমে নিজের মতো করে কাজ করা শুরু করলাম। 3-4 দিন দেওয়ার পরে দেখলাম যে সেখানে পুলিশ এসে বাধা দিল, কারণ আমি ক্রাউড কন্ট্রোল করতে পারছিলাম না। দেন এই ক্রাউড অ্যাভয়েড, কারণ আমি গোল সার্কেল দিলাম, আমি সোশ্যাল ডিস্টেন্স দিলাম। এই জাতিকে কিসের সোশ্যাল ডিস্টেন্স, কিসের কোয়ারেন্টাইন শিখাবেন? যে জাতি রাস্তায় এখানে সেখানে ময়লা ফেলায়, পানের পিক ফেলায়, যেখানে সেখানে ওপেনলি ঢেকুর দেয়, এদেরকে আপনি কি শিষ্টাচার শিখাবেন? আমাদের ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কোথাও তো শিষ্টাচার শিখতে হবে, কিভাবে হাঁচি দেওয়ার সময় প্রধানমন্ত্রী দেখলে এটা করতে হবে, এলবো দিতে হবে, এটা তো বই পুস্তকেই নাই। এখন আপনি হঠাৎ করে এসে বললে হবে শিষ্টাচার শিখো? হাঁচির আবার শিষ্টাচার কিসের? ঢেকুরি দিতে পারে না শিষ্টাচার মেনে এই বাঙালি। আর মেইন যে সমস্যাটা এখন, যখনই দেখলাম যে তাদেরকে এই শিষ্টাচার শিখাতে পারলাম না,
দেন শুরু করলাম যেটা, যে রাত্রে বের হতাম মিডনাইট, গাড়ি দিয়ে যেতাম, যেখানে দেখতাম মানুষজন বসে থাকে ঢাকার বিভিন্ন জায়গা, সেটা গুলশান, উত্তরা, মিরপুর, শাহবাগ, যেখানে যেখানে পারছি সেখানে যেয়ে তাদের কাছে কয়েকটা প্যাকেট দেওয়ার চেষ্টা করেছি। আর এই প্রচার দেখেই কিন্তু অনেক আলোচনা সমালোচনা যেমন হয়েছে, অনেকে বলেছে এটা শো অফ, কেউ বলেছে চেহারা দেখানো যাবে না। আরে ভাই, চেহারা দেখানো যাবে না কিসের জন্য? দিস ইজ ওয়ার। ইউএন বলেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দিস ইজ দ্য হাইয়েস্ট ক্রাইসিস ফর হিউম্যানিটি। এখন যুদ্ধের সময় কি কার ঠেকা পড়ছে, আপনার ছবি তুললাম না ওনার চেহারা দেখা গেল? আজকে আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ছবি দেখি না? জার্মানিতে গ্যাস চেম্বার হয়েছে, হিটলার কাদেরকে মারছে ছবি দেখি না? তখন কি আপনারা সাংবাদিকদেরকে প্রশ্ন করেছেন যে যুদ্ধ বিধ্বস্ত এই প্রত্যেকটা জিনিসের ছবি? দিস পিপল আর বিয়ন্ড সোশ্যাল শেমিং, সোশ্যাল এম্বারাসমেন্ট। তাদের কোনো লজ্জা নাই। 3 দিন না খেয়ে থাকেন, বলবেন ছবি উঠান ভাই কিন্তু খাওয়া দেন। রাতকে রাত ধরে দিয়েছি। আমার প্রত্যেকটা বন্ধু আমাকে দেশের বাইরে থেকে, লন্ডন থেকে, ইউএস থেকে, কানাডা থেকে, দুবাই থেকে, অস্ট্রেলিয়া থেকে, যেখান থেকে পেরেছে তারা পেপ্যালের মাধ্যমে, অ্যাকাউন্ট বিকাশের মাধ্যমে সবাই টাকা দিয়েছে টু এনশিওর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। আমি প্রত্যেকদিন ছবি আপলোড দিয়েছি যে তারা যাতে দেখে যে আমি একদিন ছবি আপলোড দিয়ে টাকাটা খেয়ে ফেলছি না। আমি প্রত্যেকদিন তাদের টাকাটা কোথায় দিচ্ছি সোশ্যাল মিডিয়াতে আমি সেভাবে দেখেছি। আর সাড়া পাওয়ার কথা যদি বলেন, আমি আপনাকে বলবো একটা ভিডিও শুধুমাত্র খুব সম্ভবত সেটা 50 লাখ ভিউয়ার ছিল। একটা ভিডিও, একটা রিক্সাওয়ালাকে বারান্দা থেকে দিয়ে ওরা। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে আরে ভাই, শো অফের জন্যও যদি আপনারা করেন, হ্যাঁ কোনটা আপনারা করবেন না, মিডল ক্লাস ফ্যামিলি যারা আছে তাদের চেহারা আপনারা দেখাবেন না, তাদেরকে সামনে আনবেন না। এখন যেটা করার চেষ্টা করছি, তাদেরকে পৌঁছে দিচ্ছি। তারা আমার বাসায় আসছে, আজকেও এসেছে, গতকালকেও এসেছে। এখনো পর্যন্ত আমি অন রেকর্ড বলছি, আমরা 3,500 মানুষকে আমাদের বন্ধু বান্ধবের মাধ্যমে আমরা খাবার পৌঁছানোর একেবারে শেষের দিকে জাস্ট আমি এই প্রশ্নটা আপনাকেও করলাম, মিস্টার জাকিরের জন্য প্রশ্নটা থাকছে যে ওনারা যেহেতু দীর্ঘদিন যাবত করছেন, আপনি তো কোভিড-19 পরে এই ইস্যুতে কাজ করছেন, এটা খুব আর্লি হয়ে যাচ্ছে মানে করাটা? কারণ লক্ষণ যা বলছে এটা অনেক দীর্ঘমেয়াদী সমস্যা হবেই, এবং তার জন্য মানুষের আসলে প্রয়োজনটা আরো পরে অনেক বাড়বে। সেই প্রস্তুতিটা কি আছে, মানে সেটি মাথায় রেখে করছেন না? না, সেটি মাথায় রেখে করছি। যেমন রমজানের বিষয়টাকে মাথায় রেখে কিছু টাকা রেখে দিয়েছি। একটা কথা বলে ভাই শুধুমাত্র শেষ করি, দিস ইজ হাই টাইম উই শুড অ্যাকনোলেজ এন্ড রিকগনাইজ। আজকে 71-এর যুদ্ধ হলে কারা ঘরে বসে থাকবে আর কারা রাস্তায় নামবে? ওকে, মিস্টার জাকির হোসেন, আপনারা কিভাবে অপারেট করছেন মানে কোভিড-19 ক্রাইসিসটাকে মোকাবেলার জন্য? জাস্ট ছোট করে যদি বলেন আমাদেরকে একটু। জি, আমরা তো মেইন খাবারটাই দিচ্ছি, অন্যান্যগুলি আর বললাম না, খাবারটাই বলি। তো এখানে ঢাকা শহরে আমরা 5 থেকে 7,000 খাবার প্রতিদিন দিচ্ছি, রান্না করা খাবার। রান্নার মধ্যে খিচুড়ি আর ডিম মোস্টলি, আর সবজি যখন পাই দিতে থাকি। কাদেরকে দিচ্ছেন আপনারা, মানে কাদের দিচ্ছেন? কাদেরকে দিচ্ছি? একদম আপনার দিনমজুর, রিকশাওয়ালা বা এই বস্তির মানুষ। বাট এইটা ডিস্ট্রিবিউশনে আমরা ডিএমপি সাহায্য নিয়েছি। সো আমরা যেটা করি, যাদেরকে দিচ্ছেন তাদেরকে আপনি আইডেন্টিফাই করছেন কিভাবে? মানে আমি বলছি যে ত্রাণ দেবার সময় তো দেখা যায় যাদের দরকার নেই তারাও এসে অনেক সময়, বাংলাদেশে আমি নিজেও দেখেছি, অনেকে এসে হাজির হন। এটা হয়, এই জন্য যেটা করি ডিস্ট্রিবিউশনটা আমরা নিজেরা করি না। হ্যাঁ, এটা এড়ানোর জন্য, কারণ যেটা ভাইয়া যেটা বললেন, ক্রাউড কন্ট্রোল করা যায় না। তো আমরা যেটা করলাম, ডিএমপি পুলিশের সাথে আমরা টাই আপ হলাম, ওনাদেরকে আমরা প্রতিদিন 4,000 খাবার দিচ্ছি। ওনারা 50টা থানা থ্রুতে, যে পুলিশ লাইনে দেখবেন টিভিতে দেখাচ্ছে যে প্রতিদিন 100 মানুষ লাইন ধরে ওই 6 ফুট দূরে দূরে ওরা দাঁড় করায়, এবং ওনারা একটা একটা করে প্যাকেট দিচ্ছেন। ওনারা নিজেদের একটা দিচ্ছেন, আবার আমাদের থেকে 4,000 নিচ্ছেন। এটা হচ্ছে শুকনো রান্না করা খাবারটা পুলিশের থ্রুতে দিচ্ছে। আরেকটা যেটা আমরা করেছি, এবার অনেকগুলি ভলান্টিয়ার অর্গানাইজেশনকে আমরা এক জায়গায় করতে পারেছি, এবং ওনাদের থ্রুতেও লাইক বিভিন্ন, যেমন জাগো ফাউন্ডেশন অথবা আসানিয়া মিশনের সাথেও, তো ওনারা এসে প্রতিদিন 1 থেকে 1,500, যেদিন আমাদের ক্যাপাসিটি রান্না করার যেটা থাকে, যেমন আজকে 500 দিয়েছি আসানিয়া মিশনকে, আরেকজনকে দিয়েছি 1,000। ওনারা তখন আমাদের কিচেন থেকে নিয়ে গিয়ে ওনারা ওনাদের যে ডাটাবেজ আছে বা যেখানে ডিস্ট্রিবিউশন করতে, লাইক টঙ্গী, গাজীপুর, ওখানকার আপনার যেই হতদরিদ্র মানুষগুলি আছেন ওখানে ওনারা করেন। তো এই হচ্ছে আপনার রান্না করা খাবারের ডিস্ট্রিবিউশনটা। আরেকটা আমরা করি রাতের বেলা, যেটা ভাইয়া বললো মধ্যবিত্তদের যে ছবি তোলা না তোলা নিয়ে একটা বিতর্ক চলছে, আমরা যেটা করি, আমরা রাতের বেলা আমাদের ভলান্টিয়াররা গিয়ে বাসার দরজার সামনে একটা বক্স খাবার রেখে আসি। হ্যাঁ, শুকনো খাবারের একটা প্যাকেট রেখে আসি। এটা গত 1 সপ্তাহ ধরে আমরা করছি। আরেকটা করছি, যারা লকডাউনে আছে, আমরা বলেছি যে যারা লকডাউনে
খাবার পেতে সমস্যা হচ্ছে, আমাদেরকে জন্য ফোন দেওয়া হয় বা আমাদের পেজে যেন মেসেজ দেওয়া হয়, আমরা তখন ওই আমাদের নিজস্ব ডেডিকেটেড ভলান্টিয়াররা ওইটা ডিল করছেন, ওই লকডাউনের খাবারটা গেটে অথবা যেটা আমরা ভিতরে ঢুকছি না, গেটের সামনে বা নিচে দারোয়ানদের ওখানে দিয়ে আসছি। এবং আর আপনাদের শুকনো খাবারটা আমরা জি বলুন বলুন শুকনো খাবার। জি, আর আমাদের আরেকটা ফেজে আছে যে শুকনো খাবারটা আমরা স্টক করছি, শুকনো খাবার দিব প্রায় 1.5 লাখ ফ্যামিলিতে দেওয়ার জন্য আমরা প্ল্যান করেছি। তো যেখানে 8 থেকে 10 কেজির এক একটা ফ্যামিলি প্যাক হবে। তো এটা আমাদের চাল, ডাল, আটা, তেল, লবণ এই জিনিসটা থাকবে, প্লাস এডিশনালি যদি জি আমরা তো অনেক কিছুতে রোল মডেল হতে চাই, আমি আপনাদেরকে রোল মডেল বলছি এবং ট্রুলি বলছি যে আপনারাই আসলে রোল মডেল, বাট সমস্যাটা তো আসলে অনেক দীর্ঘমেয়াদী, এটি বোঝা সহজ। যদি কেউ বলেন যে আমরা মিরাকেল ঘটাবো, আমাদের কোনো সমস্যা নাই, আমরাই মোকাবেলা করেছি খুব ভালোভাবে, সেটা আসলে বোকার স্বর্গে বসবাস করা হবে এই পর্যায়ে এসে। তো আপনাদের সেরকম প্রস্তুতিটা আছে কি না? কারণ মানুষের মধ্যে তো ইতিমধ্যে এক ধরনের আশার সঞ্চার হয়েছে যে হ্যাঁ আপনারা ইয়াং ছেলেরা মেয়েরা বেশ কিছু ভালো কাজ করছেন। সো এক লাইন আমাদের বলেন যে আপনাদের সেই পরিকল্পনা বা প্রস্তুতিটা আছে কিনা দীর্ঘমেয়াদে কাজ করবে? জি, আমরা যেটা করেছি, একটা এখন যে ফেজ বাই ফেজ ফুড ডিস্ট্রিবিউশনটা হবে, আমরা কিন্তু শুকনা খাবারটা এখন দিচ্ছি না, এটা আর কিছুদিন পরে দেখবো। আপনি যখন বললেন যে ক্রাইসিসটা আসলে কিছুদিন পরে শুরু হবে। আরেকটা আমরা করছি পোস্ট করোনা যে অ্যাসিস্ট্যান্স, ওইটা আমরা অলরেডি প্ল্যান করা শুরু করেছি, যে করোনাটা যখন শেষ হয়ে যাবে তখন অনেক মানুষ বেকার থাকবে, ওদের কর্মসংস্থানে কিভাবে করা যায়, ছোটখাটো ব্যবসায় হেল্প করা যায় কিনা, এটা অলরেডি আমরা আজকে আমাদের কমিটিতে উঠে আসছে বিভিন্ন স্কিম, যে কাউকে হয়তো রিক্সা দিব, কাউকে হয়তো গরু কিনে দিব, কাউকে হয়তো একটা ভ্যান কিনে দিব, ছোটখাটো পুঁজি যদি দেওয়া যায় ব্যবসার জন্য। এটা অলরেডি আমরা প্ল্যান করেছি পোস্ট করোনা এর জন্য, ওইটা আমরা যাব। নাজমা আক্তার, আমি আপনাকে দিয়ে শেষ করব, আমি আপনার কাছে পরে আসছি। মিস্টার তামিম, উই আর অলমোস্ট এট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম অ্যান্ড ভেরি ব্রিফলি in 1 or 2 lines, COVID-19 is going to change social order as well as world order drastically. How is going to affect the negotiations between Afghanistan government and the Taliban? This is a big problem right now because we are locked down and the government is infighting and is, politically, and Taliban is controlling half of the country, and no health worker is going to go there. And I think America is very busy with COVID-19 in America. We hope we should have an agreement, but I'm not sure about it right now. This is a huge problem for us in Afghanistan. And moreover, the Taliban, in a few weeks. Moreover, the Taliban won't deal with the US in Afghanistan near a breaking point. Do you think Afghanistan's peace process is in danger right now? Yes, at least right now it is very in danger because the prisoners not released and the negotiation didn't start right now. It is 1 month passed, and this is the problem. Maybe Taliban will see that the government is getting weaker every day and they have no money, and this problem coming in. They're in a better position to take control of Afghanistan right now. Nazma Akter, মানে শেষ কথা আমার মনে হয় 1 মিনিটের মধ্যে। আমি 1 মিনিট না, আমাকে 3 মিনিট দিতে হবে। আমার এখানে যেটা হইছে, তাহলে মাঝামাঝি জায়গায় আসি, 2 মিনিট শেষ করতে হবে, কোনো উপায় নেই। প্রধানমন্ত্রী গতকালকে যেই অর্থটা বরাদ্দ করছে, আমরা যদি পরশুদিন সেটা যদি মাথা করছি হিসাবও করি, আমরা 4000 টাকা করে পাই, আমি সহকারে, সেই বঙ্গবন্ধুর কম্বলের মতো। আমার কম্বল সবার জন্য তো এই টাকাটা বরাদ্দ করা হয় নাই, কিন্তু যদি আমরা এভারেজ হিসাব, এবং সবাই পাবে না, সবাই কি করি হিসাব করতে গেলে সেইখানে আমার কথা হলো, এবং এই টাকার আবার সিংহভাগ হচ্ছে মানে মোটামুটি সিংহভাগই ব্যাংক থেকে আসলে, সেখান থেকে ঋণ হিসেবে যেটাই হোক সেটা যেন সুষ্ঠুভাবে হয়। কারণ আমরা ইতিমধ্যে দেখছি বিভিন্ন চেয়ারম্যান মেম্বাররা তাদের ধানের গোয়ালের মধ্যে চালের বস্তা, সেটা না হয়ে সেই টাকাটা কিভাবে সঠিকভাবে তারা পায়, যার ভাত খাওয়ার দরকার সে ভাত খাবে, যে ডাল খাওয়ার সে ডাল খাবে। এবং আমরা বলবো যে এখানে প্রবাসী শ্রমিক এবং গার্মেন্টস শ্রমিক, এই দুইটা শ্রমিকের মধ্যে কিন্তু কোভিডের রিস্কটা বেশি হয়ে যাবে। দেখেন আফগানিস্তানের ওনারা বলছে যে ওখানকার মাওলানা বা তাদের দ্বারা এফেক্টেড হতে পারে, এবং দিল্লিতে একটা তাবলিগে গিয়ে বাংলাদেশে এফেক্টেড হয়েছে। তো আমাদের এখানে সবচাইতে আমাদের ধর্মীয় সবাই নামাজ পড়ছি করছে, কিন্তু এই জিনিসটাতে আমাদের খুব ভালো ছিল। কিন্তু যেইভাবে গার্মেন্টস শ্রমিকদেরকে মালিকরা মেশিনের মতো টেনা হেঁচড়া করছে এবং প্রবাস শ্রমিকদেরকে ফেরত দিচ্ছে,
এরা যেহেতু অর্থনৈতিক চালিকা শক্তি, এদেরকে যেন সঠিকভাবে সম্মান করা হয়। এবং আমি দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী যেই কথাগুলো এখানে বলা হয়েছে, গার্মেন্টসের জব বা মিডল ইস্টের জব বা প্রবাস শ্রমিকের জব কতটুকু এনশিওর হবে আমরা জানতেছি না, কারণ সারা পৃথিবী কিন্তু এটাতে এফেক্ট হয়েছে। যার ফলে আমাদের এইখানকার কিভাবে আরো কর্মসংস্থান করতে পারি, করতে পারি এইটা। আর তার সাথে শ্রমিক ভাই বোন সাধারণ মানুষকে বলবো, আমাদের অনেক কিছু করতে হবে না কবির জন্য। আমাদেরকে দামি সাবান না, খারালা লাইফ বয় যেই যা আছে সেটা দিয়ে আমরা সাবান দিয়ে গোসল করব, আমরা গরম পানি খাবো, আমরা লেবু বা যেগুলা আম এখন আমাদের শীতের মৌসুমের ফল সবাই খাবো এবং সবাই নিরাপদে থাকবো। এবং গার্মেন্টস মালিকদের কখনোই এত কঠিন ভাবে কথা বলিনি, বলছি আপনারা যে অবস্থান করছেন সেই জায়গা থেকে ফিরে আসেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। 10 সেকেন্ডে যদি আপনার ওই প্রশ্নটার উত্তর দেই, আমি মনে করি এটা আমাদের জন্য টু আর্লি না, উই আর টু লেট টু ইভেন রিঅ্যাক্ট টু দিস সিচুয়েশন। থ্যাংক ইউ। প্রধান শুধুমাত্র সরকারি দল না, বিরোধী দলেও যারা আছে এক্স এমপি এবং মনোনয়ন প্রত্যাশী সবার কাছে কিন্তু ভোটার তালিকা আছে, যে যে দরজায় যে ভোট চায় ওই ওই দরজায় যে মধ্যবিত্ত পরিবারে একটা খাবারের প্যাকেট রেখে আসে। নাজমা আক্তার, ব্যারিস্টার আহসান হাবিব ভুইয়া, মিস্টার জাকির হোসেন পাভেল এবং মিস্টার তামিম নৌরিস্তানি, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মিস্টার তামিম, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং আস। দর্শক, আমরা কথা বলছিলাম কোভিড-19 এবং তার প্রভাব প্রতিক্রিয়া নিয়ে। মূল কথা সেটি হচ্ছে যে আমরা আফগানিস্তানের অভিজ্ঞতাও শুনলাম, সেখানকার সংকট দীর্ঘদিন ধরে নানা রাজনৈতিক সংকটে আছে দেশটি। যারা বাংলাদেশের অর্থনীতিকে মূলত চালিয়ে রাখছেন, আমরা অবশ্যই উদ্যোক্তাদের ধন্যবাদ কৃতিত্ব দিতে চাই, কিন্তু যে শ্রমিক শ্রেণী আমাদের তৈরি পোশাক খাতের এবং বিশেষ করে আমাদের প্রবাসী শ্রমিক যারা, তাদের প্রতি আসলে তাদেরকেই এই পুরো কোভিড-19 ছড়ানোতে তারা ব্যবহৃত হলেন এবং তাদের জীবন ঝুঁকির মধ্যে, তাদের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে। এর পরিত্রাণ দরকার, এ থেকে মুক্তি দরকার এবং মানুষকে যে আমরা গুরুত্ব দিই না এটি তার প্রমাণ বহন করে। কাজে মানুষকে সবার উপরে নিয়ে আসতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ করতে হবে, আমাদের নানা রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। ব্যারিস্টার আহসান ব্যক্তিগতভাবে বন্ধু পরিবারের সহযোগিতা নিয়ে, জাকির হোসাইনরা বিদ্যানন্দ ফাউন্ডেশন, তারা ভলান্টিয়ার মানে স্বেচ্ছাসেবক হিসেবে যে কাজ করছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, নিশ্চয়ই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং আমরা আশা করব যে যার মতো করে মানুষের পাশে দাঁড়াবেন, সহযোগিতা করবেন। কোনো উপায় খুঁজে না পেলে আহসানকে স্মরণ করতে পারেন, বিশেষ করে বিদ্যানন্দ ফাউন্ডেশনকেও স্মরণ করতে পারেন মানুষের পাশে দাঁড়াবার জন্য। এবং যার যেটুকু সামর্থ্য আছে অন্যের পাশে দাঁড়াই, কেননা সমস্যাটা দীর্ঘমেয়াদে হবে এবং সমস্যাটা অনেক গভীর হবে। আমরা কোনো কিছুতেই আসলে আর নিশ্চিত হওয়া যাচ্ছে না যে কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করা যাবে বা এই পরিস্থিতি আমাদের কোথায় নিয়ে যাবে। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, বাড়িতে থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা।